মেঝেতে লাল রঙের আঁকা জটিল প্রতীক। শক্তি জাগো। সত্যিই তো, যুবরাজ এই মেয়েটাকে ভালোবাসেন। চলো গুরুদেবের কাছে চলো। মেঘবতী সাপ। এবার এক শক্তিশালী আলো বেরিয়ে মেঘবতীকে ঘিরে ফেলে। মা মেঘবতী, আমার প্রাসাদের বন্ধু, তোমার সময় হয়েছে এবার কাজ শুরু করার। আমি তো ভেবেছিলাম গুরুদেব হয়তো। আপনি আপনি তলোয়ার চালাতে জানেন? মেঘবতী, তুমি বেঁচে গেছো দেখে আমি স্বস্তি পেলাম। এই তো সেই জায়গা। গভীর জঙ্গলের এক পরিত্যক্ত ভাঙা মন্দির। দক্ষ ক্ষতবিক্ষত অবস্থায় একটা পাথরের বেদিতে হেলান দিয়ে বসে আছে, হাতে মুখে আঁচড়ের দাগ। তারামতি, আমাকে এভাবে অপমান করে পালাতে বাধ্য করলে। তুমি ভেবেছো আমি শেষ হয়ে গেছি, তাই না? কিন্তু এটা তো শেষ নয়, এটা তো শুধু শুরু। দক্ষ পকেট থেকে একটা ছোট তামার তাবিজ বের করে, তাতে ফু দেয়। তাবিজ থেকে ক্ষীণ ধোঁয়া বেরিয়ে একটা প্রতীকের আকার নেয়। আমার প্রাসাদের বন্ধু, তোমার সময় হয়েছে এবার কাজ শুরু করার। যা বলেছিলাম ঠিক তাই করবে, কেউ যেন সন্দেহ না করে। কিছুক্ষণ নীরবতা, তারপর তাবিজের ভেতর থেকে একটা চাপা কণ্ঠ ভেসে আসে। গুরুদেব, আপনি আপনি বেঁচে আছেন? বেঁচে আছি আমি, আর শীঘ্রই আরো শক্তিশালী হয়ে ফিরবো। তুমি প্রস্তুত থেকো, আমি ডাকলেই সাড়া দিও। তাবিজের ধোঁয়া মিলিয়ে যায়, দক্ষ ব্যথায় কুঁকড়ে যায়, কিন্তু মুখে একটা বিকৃত হাসি ফুটে ওঠে। আমার শরীর দুর্বল হতে পারে, কিন্তু প্রাসাদের ভেতরে আমার চোখ কান এখনো সজাগ। আর হ্যাঁ, শত্রু পালিয়েছে ঠিকই, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। রাজপ্রাসাদের একটা আরামদায়ক কক্ষ। সকালে নরম আলো জানালা দিয়ে আসছে। মেঘবতী বিছানায় শুয়ে চোখ বন্ধ। বরুণ মেঘবতীর পাশে বসে আছে। এরপর মেঘবতীর চোখের পাতা কাঁপতে শুরু করে। ধীরে ধীরে চোখ খোলে। বরুণ, বরুণ। মেঘবতী, মেঘবতী, তুমি জেগেছো? আমি আমি এত ভয় পেয়েছিলাম, বিশ্বাস করো। 3 রাত এক মুহূর্তের জন্য তোমার পাশ ছাড়িনি আমি। বরুণ, আমি কোথায়? এটা তো রাজপ্রাসাদ, তাই না? হ্যাঁ, তুমি 3 দিন ধরে অজ্ঞান ছিলে। দক্ষ তোমার ওপর যে মন্ত্র প্রয়োগ করেছিল তা থেকে সুস্থ হতে সময় লেগেছে তোমার। রাজবৈদ্য বলেছিলেন তোমার শরীর থেকে নাকি অনেক শক্তি শুষে নেওয়া হয়েছিল। দাদু, দাদু কোথায়? উনি ঠিক আছেন তো? আমার মনে আছে ওনারা তাকে ধরে নিয়ে গিয়েছিলেন। মেঘবতী, দাদু একদম নিরাপদ, তুমি চিন্তা করো না। সে পাশের কক্ষে বিশ্রাম নিচ্ছেন। রাজমাতা নিজ দায়িত্বে যত্ন নিয়েছেন, এমনকি নিজের হাতে খাবারও খাইয়ে দিয়েছেন শুনলাম। রাজমাতা? তিনি তিনি তো আমাকে দেখেই ভয় পাবেন বলে ভেবেছিলাম। মেঘবতী, তুমি অজ্ঞান থাকার সময় অনেক কিছু বদলে গেছে। তুমি চিন্তা করো না, মা এখন পুরোপুরি তোমার পাশে আছে। মেঘবতীর চোখে স্বস্তি ফুটে ওঠে, কিন্তু সাথে সাথেই আরেকটা প্রশ্ন মনে পড়ে যায়। মেঘবতী কৌতূহলের সাথে বলল, দক্ষ, সে কি ধরা পড়েছে? না, সে পালিয়ে গেছে। প্রাসাদের সব প্রহরী এখন সতর্ক আছে। তোমার নিরাপত্তার দায়িত্ব আমি নিজেই নিয়েছি, তুমি চিন্তা করো না আর। তবু আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে বরুণ। মনে হচ্ছে বিপদ সামনে, বিপদ এখনো কাটেনি। যতক্ষণ আমি আছি তোমার কোনো ক্ষতি হতে দেব না, এটা আমার প্রতিজ্ঞা মেঘবতী। সকলে রাজসভায়, তবে এবার শুধু ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত। মহারাজ সূর্যপ্রতাপ, রাজমাতা, বরুণ। রানী, তুমি কি তাহলে বলছো দক্ষ বহু বছর ধরে আমাদের সাথে প্রতারণা করে এসেছে? এটা কি করে সম্ভব? এতদিন আমরা তাকে এত বিশ্বাস করেছি, এত সম্মান দিয়েছি, এই কি তার প্রতিদান? মহারাজ, আমি নিজের চোখে দেখেছি ওকে অন্ধকার মন্ত্র প্রয়োগ করতে, একটা নিরপরাধ মেয়ের ক্ষতি করার চেষ্টা করতে। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগবে বলুন? সত্যি বলতে রানী, আমার নিজেরও বহুদিন ধরে সন্দেহ ছিল
প্রতিবার যজ্ঞের পরও বৃষ্টি না নামা, প্রতিবার আরও দানের দাবি, এইসব আমাকে ভাবাতো। কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলতে পারিনি। প্রজারা তো তাকে দেবতার মতো মানে। বাবা, আপনারও সন্দেহ ছিল? তাহলে আগে কেন কিছু বলেননি আমাকে? আমরা তো একসাথে কিছু একটা করতে পারতাম না? যুবরাজ, প্রজারা দক্ষকে দেবতার প্রতিনিধি মনে করে। প্রমাণ ছাড়া তাকে অভিযুক্ত করলে রাজ্যের বিশৃঙ্খলা দেখা দিত, হয়তো বিদ্রোহ হতে পারত। এখন যেহেতু সত্যি প্রকাশ পেয়েছে, আমাদের সকলকেই এখন সাবধানে এগোতে হবে। আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত মহারাজ, কিন্তু এখন আর দেরি করার সময় নেই। দক্ষ পালিয়ে গেছে ঠিকই, কিন্তু সে আবার ফিরে আসবে, আমি নিশ্চিত। তুমি ঠিক বলেছ ইন্দুমতি। কাল রাজসভায় প্রকাশ্যে এই বিষয়ে আলোচনা করব আমরা, যাতে প্রজারাও সত্যিটা জানতে পারে। গভীর রাত। রাজবৈদ্য গোবিন্দের ব্যক্তিগত কক্ষে টেবিলে ভেষজ ও ওষুধের শিশি সাজানো। তার হাতে হঠাৎ সেই তামার তাবিজটা জ্বলে ওঠে। এটাই এতদিন পরে সাড়া দিল। আমি তো ভেবেছিলাম গুরুদেব হয়তো। তাবিজ থেকে দক্ষের ফিসফিসে কণ্ঠ ভেসে আসে। গোবিন্দ, সজাগ হও, জেগে ওঠো। তোমার পুরনো ঋণ শোধ করার সময় এসেছে। আমাকে জানাও, মেয়েটা এখন কেমন আছে? গুরুদেব, সে সুস্থ হয়ে উঠেছে। আজ সকালেই জ্ঞান ফিরেছে তার। কিন্তু আমি ভয় পাচ্ছি, যদি ধরা পড়ে যায় আমার পরিবারের কি হবে গুরুদেব? তুমি ভুলে যাচ্ছ কেন গোবিন্দ? তোমার মেয়ের জীবন আমিই বাঁচিয়েছিলাম সেই জ্বরের সময়, যখন আর কোনো ওষুধ কাজ করছিল না। সেই ঋণ তো শোধ করতেই হবে, তাই না? জানি গুরুদেব, ভুলিনি আমি কোনো কিছুই। আপনি বলুন, আমাকে কি করতে হবে? আমার শুধু একটা সুযোগ দরকার প্রাসাদে ঢোকার, আর তুমি সেই সুযোগটা করে দাও। তুমি শুধু আমাকে জানাবে কখন প্রহরী কম থাকে আর কোন পথে আসা নিরাপদ হবে। ঠিক আছে গুরুদেব, আপনি নিশ্চিন্তে থাকুন। রাজবৈদ্য গোবিন্দ ভীত মুখে মাথা নাড়ে, তাবিজ পকেটে লুকিয়ে ফেলে। তার হাত কাঁপছে। বিকেলে প্রাসাদের বাগানে তারামতি তলোয়ার চালনার অনুশীলন করছে একা। মেঘবতী দূর থেকে অবাক হয়ে দেখছে। এরপর কাছে এগিয়ে তারামতিকে বলল, আপনি আপনি তলোয়ার চালাতে জানেন, একজন রাজকন্যা হয়েও? অবাক হচ্ছ তাই না? সবাই তো ভাবে রাজকন্যা মানেই শুধু সাজগোজ আর নাচ গান শেখা, কিন্তু আমি ছোটবেলা থেকে এসব শিখেছি লুকিয়ে। কেন লুকিয়ে? আপনার তো প্রকাশ্যেই শেখার অধিকার থাকার কথা। কারণ আমার মা বাবা চান আমি একজন আদর্শ রাজবধূ হই, বরুণকে বিয়ে করে এই রাজ্যে চলে আসি। কিন্তু আমি নিজের রাজ্য নিজে শাসন করতে চাই, যুদ্ধবিদ্যা শিখতে চাই, বিয়ে করে অন্যের ছায়ায় থাকতে চাই না। তাহলে আপনি বরুণকে ভালোবাসেন না? না, আমি বরুণকে ভালোবাসি না মেঘবতী। বরুণ শুধুই আমার একটা ভালো বন্ধু। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কিন্তু স্বামী হিসাবে আমি কখনোই তা ভাবিনি। তাই তোমাকে নিয়ে আমার কোনো হিংসা নেই, বরং আমি খুশি যে বরুণ সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। কিন্তু আপনার পরিবার, তারা কি মেনে নেবে আপনার এই ইচ্ছা? এখনো জানি না আমি সেটা, তবে চেষ্টা করব তাদের বোঝাতে। আর যদি না বোঝে, তাহলে আমি নিজের পথ নিজে বেছে নেব। তোমার মতোই মেঘবতী, তুমিও তো নিজের ভাগ্য নিজে করেছো, তাই না? চাইলে তোমাকেও কিছু শেখাতে পারি, কি বলো? নিজের ক্ষমতা তো আছেই, তার সাথে একটু তলোয়ারও যদি চালাতে জানো, মন্দ হয় না। মেঘবতী স্বস্তির হাসি হাসে। দুজনের মধ্যে একটা নতুন বন্ধুত্বের সূচনা হয়। তারামতি তলোয়ারটা তুলে মেঘবতীর দিকে বাড়িয়ে দেয়। আমি এসব পারবো না গো, তবে তুমি বলেছ, আমি অবশ্যই এটা ভেবে দেখব। বিশাল রাজসভা, এবার অনেক মন্ত্রী ও প্রজা উপস্থিত। মহারাজ সিংহাসনে, সামনে খালি জায়গা যেখানে দক্ষ দাঁড়াতো। শুনুন সবাই, আজ আমরা এখানে জড়ো হয়েছি প্রধান পুরোহিত দক্ষের বিরুদ্ধে অভিযোগ শুনতে।
কেউ যদি এই বিষয়ে কিছু জানেন, সামনে আসুন, ভয় পাবেন না। আপনার নিরাপত্তার দায়িত্ব এই রাজ্যের রাজার। ভয় না পেয়ে এখন এগিয়ে আসুন। ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক লোক এগিয়ে এসে কাঁপা কণ্ঠে মহারাজকে বলল, মহারাজ, আমি আমি বহু বছর আগে গুরুদেব দক্ষের সহকারী ছিলাম। তখনই দেখেছিলাম তিনি যজ্ঞের নামে সংগ্রহ করা সোনা দানা নিজের গোপন কুঠারিতে জমা করতেন। এটি শুনে সভায় বিস্ময়ের গুঞ্জন ওঠে। সভার মধ্যে থেকে একজন মন্ত্রী বৃদ্ধকে বলল, এতদিন কেন চুপ ছিলেন আপনি? এত বছর ধরে এই তথ্য নিজের কাছে রেখে দিলেন। ভয়ে মহারাজ, গুরুদেব বলেছিলেন যদি মুখ খুলি তাহলে আমার পরিবারের ক্ষতি করবেন, আমার নাতি নাতনিদের ক্ষতি হবে। এ ভয়েই চুপ ছিলাম এতদিন। কিন্তু এখন যখন সত্যি প্রকাশ পেয়েছে, আমি আর চুপ থাকতে পারলাম না। আপনার সাহসের জন্য অনেক ধন্যবাদ। এই স্বাক্ষর নথিভুক্ত করা হবে। দক্ষকে যেদিন ধরা হবে, এই প্রমাণ তার বিচারের কাজে লাগবে। আপনার ও আপনার পরিবারের নিরাপত্তার দায়িত্ব এখন থেকে রাজপ্রাসাদের। আরও দু একজন প্রজা সাহস করে এগিয়ে আসে, নিজেদের অভিজ্ঞতা জানায়। সভায় দক্ষের বিরুদ্ধে জনমত ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে। মহারাজ, যদি এসব সত্যি হয় তাহলে আমরা এতদিন কিভাবে বুঝতে পারিনি? আমাদের সবার চোখে ধুলো দিয়েছে লোকটা। সেটাই তো সবচেয়ে বড় শিক্ষা মন্ত্রী। ক্ষমতার বিশ্বাসের অপব্যবহার তোটা ভয়ঙ্কর হতে পারে, তা আজ আমরা সবাই বুঝলাম। রাতের বেলা মেঘবতীর কক্ষে মেঘবতী ঘুমিয়ে আছে। মেঘলোকের ঝাপসা আলো আধারী জগৎ। মেঘবতী, তুমি বেঁচে গেছো দেখে আমি স্বস্তি পেলাম। এতদিন দূর থেকে তোমাকে রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু সব সময় পারিনি। আপনি আবার এসেছেন? গত রাতে যা ঘটেছে আপনি কি জানেন? দক্ষ প্রায় আমাকে। জানি আমি সবটা, প্রতিটা মুহূর্ত জানতাম, কিন্তু নিয়মের বাঁধনে যে আমি সরাসরি আসতে পারিনি। আর এবার তোমাকে সত্যিটা বলার সময় এসেছে। দক্ষ বহু বছর আগেই আমার কাছে ক্ষমতা চেয়েছিল, কিন্তু আমি তাকে অযোগ্য মনে করে প্রত্যাখ্যান করেছিলাম। সেই থেকে তার এই প্রতিহিংসা শুরু। তার মানে সে শুধু আমাকে নয়, আপনার শক্তিকেও চায়। কিন্তু কেন আমাকে বেছে নিল তাহলে? কারণ তুমি যেহেতু আমার আশীর্বাদ পুষ্ট, তুমি তার কাছে সবচেয়ে সহজ পথ আমার শক্তি পর্যন্ত পৌঁছানোর। আমাকে সরাসরি ছুঁতে না পেরে সে তোমার মাধ্যমে সেই শক্তি পাওয়ার চেষ্টা করছে। তাহলে আমি কি করব? আমি তো সাধারণ মানুষ, ওর মতো শক্তিশালী কারোর সাথে কিভাবে লড়ব? তুমি একা নও মেঘবতী, তোমার চারপাশে যারা আছে, বরুণ, রাজমাতা, তারামতি, তোমার দাদু, তাদের ভালোবাসাই তোমার সবচেয়ে বড় শক্তি। সাবধান থেকো, ও এখনো হাল ছাড়েনি, আর তোমার কাছাকাছি কোথাও লুকিয়ে আছে। পরের দিন সকালে প্রাসাদের প্রধান ফটকের সামনে কিছু প্রজা জড়ো হয়েছে। কেউ আশা নিয়ে, কেউ ভয় নিয়ে। ভিড়ের মধ্যে থেকে একজন কৃষক বলল, শুনিয়েছি রাজপ্রাসাদে এক মেয়ে আছে যে বৃষ্টি নামাতে পারে। দয়া করে তাকে বলুন আমাদের খেতে একটু বৃষ্টি দিতে, না হলে এবারের ফসল একদমই হবে না। কিছু একটা করুন আপনারা। হ্যাঁ, আমরা তো কতদিন ধরে দেবতার কাছে প্রার্থনা করছি। যদি সত্যি এমন কেউ থাকে তাহলে তো আমাদের সৌভাগ্য। কিন্তু ভিড়ের মধ্যে থেকে অন্য একজন প্রতিবাদ করে বলে ওঠে, না না, ওই মেয়ে তো ডাইনি। ওকে ওকে রাজ্যে ঢুকতে দেওয়াই তো ভুল হয়েছে। ওর জন্যই তো এত অনাসৃষ্টি হচ্ছে, শুনিনি আমরা? ঠিক বলেছেন,
প্রকৃতির নিয়মের বাইরে যা কিছু তাতেই তো বিপদ। যুবরাজ কেন এমন একজনকে প্রাসাদে নিয়ে এলেন কে জানে। দুই দলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ঠিক তখনই বরুণ এসে দাঁড়ায় ফটকের সামনে। সবাই শুনুন, মেঘবতী কোনো ডাইনি নয়, সে একজন আশীর্বাদ প্রাপ্ত মানুষ, যে নিজের জীবন বিপন্ন করে এই রাজ্যকে রক্ষা করেছেন দক্ষের অন্ধকার ষড়যন্ত্র থেকে। যে মানুষটা আমাদের এত বছরের বিশ্বস্ত পুরোহিত ছিল, সেই আসল অপরাধী। ধৈর্য ধরুন, সঠিক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে যুবরাজ, সত্যি কি সে আমাদের সাহায্য করতে পারবে? সময় হলে নিজের ইচ্ছায় সে নিশ্চয় সাহায্য করবে, কিন্তু আপাতত তাকে সুস্থ হওয়ার সময় দিন আপনারা। জনতা কিছুটা শান্ত হয়, যদিও সবার মনে সংশয় পুরোপুরি দূর হয় না। গভীর জঙ্গল, দিনের আলো। বরুণ ও তারামতি ঘোড়ার গাড়িতে চড়ে এগোচ্ছে, সতর্ক দৃষ্টিতে চারিদিক দেখছে। হঠাৎ একটা জায়গা দেখে তারামতি বলল, এই তো সেই জায়গা। প্রহরীদের বর্ণনা অনুযায়ী দক্ষকে শেষবার এদিকেই দেখা গিয়েছিল। তারামতি, সাবধানে এগো, ফাঁদ থাকতে পারে। দক্ষ সহজে হার মানার মানুষ না, সেটা আমরা দুজনেই জানি। আমি প্রস্তুত আছি, চিন্তা করো না। আর হ্যাঁ, এখন বলো তো, মেঘবতী কেমন আছে এখন? শারীরিকভাবে সুস্থ হচ্ছে, কিন্তু মনে মনে এখনো ভয় কাটেনি ওর। বারবার জিজ্ঞাসা করেই চলেছে দক্ষ ধরা পড়েছে কিনা। তাহলে আজ আমাদের ওকে একটা ভালো খবর দিতেই হবে। ভেতরে ঢুকে দেখে দক্ষ নেই, কিন্তু মেঝেতে অদ্ভুত প্রতীক আঁকা, আর একপাশে একটা লোহার খাঁচা। এখানে কেউ আছে? খাঁচার ভেতরে একটা মেয়ে জড়সড় হয়ে বসে আছে। ভয়ার্ত চোখে তাকিয়ে তাদেরকে বলল, দয়া করে আমাকে মেরো না। ভয় পেও না, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। এখানে তুমি কতদিন ধরে আটকে আছো? জানি না, তবে অনেক দিনই হয়তো। একজন লোক প্রতিদিন এসে আমার উপর কিসব পরীক্ষা করত। দক্ষ, তুমি যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি নিষ্ঠুর। প্রাসাদে ফিরে কুহেলিকে যত্ন সহকারে বসানো হয়েছে। রাজমাতা তাকে দেখতে আসেন। তাকে দেখে রাজমাতা বলল, ভয় পেও না মা, তুমি এখন নিরাপদে এখানে। মা, তোমার নাম কি? কুহেলি। আমার নাম কুহেলি। তোমার পরিবার কোথায় কুহেলি? আমরা তাদের খবর পাঠাতে পারি। আমার কোনো পরিবার নেই। আমি ছোটবেলা থেকে একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। কখনো জানতেই পারিনি বাবা মা কারা ছিলেন। কোয়েলি মাথা তুলে রাজমাতার দিকে তাকাতেই হঠাৎ চমকে ওঠে, চোখ বড় করে। আপনার গলার হারটা? রাজমাতা অবাক হয়ে নিজের গলার পুরনো লকেটটার দিকে হাত দেন। এটা তার ছোটবেলার স্মৃতিচিহ্ন। এই হার তুমি যেন কি করে? বলো আমাকে, এটা জানা যে খুব জরুরি। জানি না, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যেন আমি আগে কোথাও দেখেছি এটা, ছোটবেলায়, হয়তো স্বপ্নে বা হয়তো সত্যিই কোথাও। তোমার কি মনে আছে তোমাকে আশ্রমে কিভাবে পাওয়া গিয়েছিল? কোনো বিশেষ চিহ্ন, কোনো কাপড়ের টুকরো? শুনেছিলাম আমাকে নাকি নদীর ধারে পাওয়া গিয়েছিল এক বন্যার রাতে। এর থেকে বেশি কিছু জানি না আর। রাজমাতার মুখ ফ্যাকাশে হয়ে যায়, তার হাত কাঁপতে থাকে। তিনি দ্রুত নিজেকে সামনে নিয়ে বললেন, ঠিক আছে মা, তুমি বিশ্রাম নাও এখন, আমরা পরে আরও কথা বলবো। গভীর রাত। রাজমাতার ব্যক্তিগত কক্ষে তিনি একটা পুরনো কাঠের বাক্স খুলে বসে আছেন। ভেতরে একটা ছবি ও কিছু চিঠি। তিয়াশা, এত বছর পর কি সত্যি কোনো সূত্র পেলাম তোমার? ছবিতে দেখা যায় ছোট্ট দুই বোন হাত ধরাধরি করে দাঁড়িয়ে, একজন ছোট্ট ইন্দুমতি আর একজন তার ছোট বোন। এরপর দরজায় মৃদু টোকা পড়ে। মহারাজ সূর্যপ্রতাপ ভেতরে প্রবেশ করেন এবং রানীকে বললেন, এ কি রানী, তুমি এখানে একা একা কি করছো এত রাত্রে? আর এই বাক্স তো... মহারাজ, আজ যে মেয়েটাকে উদ্ধার করা হয়েছে, কুহেলি,
তার প্রতিক্রিয়া দেখে আমার মনে হচ্ছে হয়তো ও আমার সেই রাতে হারিয়ে যাওয়া বোন তিয়াশা। তুমি নিশ্চিত এতগুলো বছর পর? আর কি দেখে মনে হলো তোমার? নিশ্চিত নই, শুধু একটা অনুভূতি ছাড়া। আর তাছাড়াও ও আমার লকেট দেখে চিনতে পেরেছে, বলেছে বন্যার রাতে নদীর ধারে পাওয়া গিয়েছিল তাকে। আমার বোনও ঠিক সেই রাতেই হারিয়ে গিয়েছিল নদীতে ভেসে। তাহলে আমরা সত্যিটা জানার ব্যবস্থা করব রানী। তুমি এত চিন্তিত হও না। দরকার পড়লে রাজবৈদ্যকে দিয়ে পরীক্ষা করাবো, প্রয়োজন হলে অন্য বিশেষজ্ঞকে ডাকবো। আমাকে জানতেই হবে সত্যিটা মহারাজ, যত সময়ই লাগুক না কেন। এতদিন ভেবেছিলাম আমার বোন বেঁচে নেই, যদি সেটা ভুল হয়ে থাকে তবে তো। তাহলে আমরা একসাথেই সত্যিটা খুঁজে বের করব। আর হ্যাঁ রানী, তুমি একা নও, ভুলে যেও না। গভীর রাত। রাজবৈদ্য গোবিন্দের কক্ষে দরজা বন্ধ করে তাবিজের সাথে ফিসফিস করছেন। গুরুদেব, আজ রাতে পশ্চিম দিকে প্রহর বদলের সময় প্রহরী কম থাকবে, আর এটাই আপনার সুযোগ। কিন্তু গুরুদেব, আজ প্রাসাদে একটা নতুন মেয়েও এসেছে, বাড়তি সতর্কতাও থাকতে পারে সেখানে, সেদিকে লক্ষ্য রাখবেন। নতুন মেয়ে? কে সে? সেটার বিস্তারিত তো জানি না, শুনেছি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে কাউকে। রাজমাতা নাকি খুব যত্ন নিচ্ছেন তার। এই বিষয়টা যে খুবই কৌতূহলজনক। যাই হোক, এতে আমার পরিকল্পনা পাল্টাবে না। আমি প্রস্তুত। আজ রাতেই আমি প্রাসাদে ঢুকবো, ছদ্মবেশে, কেউ টের পাবে না। হা হা হা। কিন্তু গুরুদেব, তারামতির আঘাতে আপনার শরীর তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এখন কি করবেন তাহলে? তুমি শুধু আমাকে জানাবে কখন প্রহরী কম থাকে আর কোন পথে আসা নিরাপদ হবে। যথাজ্ঞা গুরুদেব। আর চিন্তা করবেন না, পথ পরিষ্কারই থাকবে। এরপর তাবিজ নিভে যায়। গোবিন্দ ভীতমুখে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকেন, নিজের সিদ্ধান্তে নিজেই যেন দ্বিধাগ্রস্ত। গভীর রাত। প্রাসাদের নিস্তব্ধ বারান্দা। একটা ছায়ামূর্তি হাতে মোমবাতি নিয়ে ধীর পায়ে হাঁটছে, মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। ছায়ামূর্তিটা ধীরে ধীরে মেঘবতীর কক্ষের দরজার কাছে থেমে যায়। দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দেয়, যেখানে মেঘবতী শান্তিতে ঘুমিয়ে আছে। এত কাছে, অথচ এখনই ছুতে পারছি না। কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হবে না তোমাকে মেঘকন্যা। আমার শক্তি ফিরে আসছে প্রতিটা মুহূর্তের সাথে। ছায়ামূর্তিটা দরজা থেকে সরে যায়, করিডোরের অন্ধকারে মিলিয়ে যায়। কিন্তু যাওয়ার পথে হঠাৎ একটা প্রহরীর সাথে প্রায় মুখোমুখি হয়ে যায়। কে কে ওখানে? ছায়ামূর্তিটা দ্রুত একটা অন্ধকার কোণে মিশে যায়। প্রহরী কিছু খুঁজে না পেয়ে মাথা নেড়ে চলে যায়। মেঘবতী ঘুমন্ত নিরাপদ মুখে স্থির থাকে কিছুক্ষণ, তারপর জানালার বাইরে অন্ধকার আকাশে চলে যায়। তো বন্ধুরা, শত্রু ইতিমধ্যে কি প্রাসাদের ভেতরে? কিন্তু সেই ছদ্মবেশে তবে কে ছিল? আর রাজমাতার হারানো বোনের রহস্যই বা কতদূর গড়াবে, সেটা জানবো আমরা মেঘবতী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ।